পর্ব ৬। মায়া তার লাগেজ খুলে বসে আছে, রুদ্র এখনও বাসায় ফেরেনি। রুদ্রের রুমে জামাকাপড় রাখার জন্য ২টা কাবার্ড, এছাড়াও জুতো ও অন্যান্য জিনিসপত্র আলাদা আলাদা কাবার্ডে সাজিয়ে রাখা আছে। মায়া ভাবে বড়লোক হয়তো একেই বলে। রুদ্রের ঘরে তার একারই যে জিনিসপত্র আছে, রুদ্রের জায়গা মায়া হলে হয়তো আর সারা জীবনেও শপিং করার কথা ভাবত না। দুদিন হল মায়ের পোশাক আশাক সব লাগেজে রাখা, যেগুলো এখন কোথাও গুছিয়ে রাখা প্রয়োজন। মায়া রুদ্রের কাবার্ড এর দিকে তাকালো। লোকটা তাকে স্ত্রী হিসেবে মানে না। স্ত্রী হিসেবে রুদ্রের সবকিছুর উপর তার অধিকার থাকলেও রুদ্র মায়াকে সেই অধিকার দেয়নি। এমনকি লোকটার কোনো জিনিসে মায়ের স্পর্শ করাটাকেও সে ঘৃণা করে। জোর করে কোনো কিছুতে ভাগ বসানো মায়ের অপছন্দ, নিজের কাছেই কেমন বিশ্রী অনুভূতি হয়। লাগেজ বন্ধ করে মায়া উঠে দাঁড়াল, ভাবল যেদিন লোকটা তাকে স্বেচ্ছায় অধিকার দিবে সেদিনই ওই কাবার্ডে মায়ের জামাকাপড় স্থান পাবে। ততদিন না হয় লাগেজ অথবা অন্য কোনোভাবে চালিয়ে নেবে। মায়া কাবার্ড খুলল। রুদ্র এখন অফিসে যাবে, তাই সেই অনুসারে ফর্মাল স্যুট নামাল। কাবার্ডের যতগুলো পোশাক রাখা আছে তার বেশিরভাগই সাদাকালো, অন্যান্য রঙে রুদ্রকে খুব একটা দেখা যায় না। মায়া সেখান থেকে কালো ব্লেজার, টাই, সাদা শার্ট, কালো প্যান্ট নামিয়ে আয়রন করে সুন্দর মতো গুছিয়ে বিছানা রাখল যাতে রুদ্র তা সহজে পেয়ে যায়। মায়া জানে এই কাজ করার জন্যে তাকে কথা শুনতে হবে, হয়তো গায়েও হাত তুলবে। তাই সে রুদ্রের সামনে যাবে না বলে ঠিক করল। জিম থেকে ফিরে কোনো দিকে না তাকিয়ে রুদ্র সোজা ফ্রেশ হয়ে কোমরে শুধু একটা টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো। মায়া দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখছিল রুদ্র তার ঠিক করে দেওয়া ড্রেসগুলো পরে কিনা। আচমকা রুদ্রকে এই অবস্থায় বেরিয়ে আসতে দেখে লজ্জা ও অস্বস্তিতে দরজার আড়াল থেকে সরে দাঁড়াল। নিজেই নিজেকে বকল, এভাবে কারো রুমে উকি দেওয়া তার ঠিক হয়নি। রুদ্র সাধারণত নিজের কাজ নিজেই করতে পছন্দ করে, পারমিশন ছাড়া কেউ তার রুমে প্রবেশ করতে পারে না। বিছানায় আমার ড্রেস কে রাখল, দেখে তো মনে হচ্ছে আয়রন করা। এক সেকেন্ড, রুমে তো কারো আসার পারমিশন নেই। ওই মেয়েটা। পর্ব ৫-এর লিঙ্ক দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন এ। আর আপনারা পর্ব ৫-এর ডেসক্রিপশন এ ১, ২, ৩, ৪ এর পর্ব পেয়ে যাবেন। নিশ্চয়ই এটা ওই স্টুপিড মেয়েটার কাজ। রাগে গজগজ করতে করতে সে মায়াকে ডাকল, কাকের বাচ্চা, কাকের বাচ্চা, কোথায় তুই? সামনে পেলে মেরেই ফেলব তোকে। মায়া দরজার পাশে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল। এমন সময় রুদ্রের চিৎকার শুনে তার আত্মা কেঁপে উঠল। মনে হচ্ছে তিনি এখনই রুম থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে যদি আমাকে দেখতে পান, মনে হয় না আমাকে আস্ত রাখবেন। রুম থেকে রুদ্রের ধূপধাপ পা ফেলে এগিয়ে আসার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া আর ডানে বায়ে সামনে পিছনে কোথাও তাকাচ্ছে না, তাকানোর সময়ও নেই। সে শুধু চোখ বন্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে দৌড়চ্ছে, উদ্দেশ্য রুদ্রের চোখের সীমানার বাইরে যাওয়া। রুদ্র দরজা খুলে বাইরে আসতেই তার পা জোড়া থমকে গেল এক অদ্ভুত দৃশ্য দেখে। লাল শাড়ি পরা এক শ্যামাঙ্গিনী দৌড়চ্ছে, শাড়ির পাড় মেঝেতে ছেঁচড়ে যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই মেয়েটির আলগা হওয়া খোপা করা চুল খুলে গেল, এক ঝাঁক ঝলমলে কেশরাশি কোমর ছড়িয়ে নিচে পড়ল। মেয়েটি দৌড়াচ্ছে, তার সাথে সাথে কোমরের হালকা দোলন আর বাতাসে চুলগুলো ওড়ার যেন প্রতিযোগিতা চলছে। মেয়েটিকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ রুদ্র স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মায়া রুদ্রের চোখের আড়াল হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু রুদ্র এখনও শূন্যস্থানে তাকিয়ে আছে। হঠাৎই রুদ্রের ধ্যান কাটল, নিজের চুল টেনে ধরল। ওহো শিট, কি করছি এটা আমি? নিজের বেখেয়ালি আচরণের কথা ভেবে চোয়াল শক্ত হয়ে উঠল তার, দাঁত কিডমিট করে বলল, তার মানে ওই মেয়েটা এতক্ষণ এখানেই ছিল। আর মেয়েটা আমাকে মানে এই রুদ্র মির্জাকে ঘোল খাইয়ে গেল। হাউ ডেয়ার সি! ছাদে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে মায়া, সেই যে দৌড় দিয়েছে আর পিছু ফিরে তাকায়নি সে। মায়ের মনে পড়ে এমন দৌড় সে লাস্ট মাস ৪ আগে দিয়েছিল। টিউশনি করে ফেরার পথে সন্ধ্যাবেলায় তাদের বাড়ি থেকে সামান্য দূরে রাস্তার মোড়ে অবস্থানরত দুটো খ্যাপা কুকুরের কাছে তারা খেয়েছিল সে। বাড়ির কাছে এসে পড়ায় সে যাত্রায় কোনোরকমে বেঁচে গিয়েছিল। যদিও সে দৌড়ের কাছে এ সময়ের দৌড় তুলনীয় নয়, কারণ এ সময় শাড়ি পরা থাকায় খুব একটা সুবিধা হয়নি তার জন্য। মায়া ঠিক করেছে রুদ্র অফিসে চলে না যাওয়া পর্যন্ত সে আর নিচে যাবে না। অনেকক্ষণ পর রুদ্র ঘর থেকে বের হল। মায়া ছাদের উপর থেকে রুদ্রকে দেখছে। ঠিক যেমনটা ভেবেছিল মায়া তাই হয়েছে, রুদ্র তার সিলেক্ট করে দেওয়া ড্রেস পরেনি। এতে মায়া খুব একটা অবাক হয়নি, পড়লেই বরং অবাক হতো। রুদ্র মির্জা ম্যানশন থেকে হেঁটে গেটের কাছে গেল। পেছন পেছন তার ২ জন বডিগার্ড রাও আসছে। বাইরে কোথাও গেলে এরা সব সময় রুদ্রের সাথে থাকে।
সিকিউরিটি গার্ডরা সকলে একত্রে রুদ্রকে সালাম জানিয়ে এবং মাথা নুয়ে সম্মান জানাল, তারপর গেট খুলে দিল। মায়া উপর থেকে দাঁড়িয়ে সবটাই পর্যবেক্ষণ করছিল। রুদ্র অনেকক্ষণ হল এক জায়গায় দাঁড়িয়ে আছে, গেট থেকে এক পাও সামনের দিকে এগোচ্ছে না। মায়া একটু বিরক্ত হল, কি ব্যাপার? উনি এখনও যাচ্ছেন না কেন? আচমকাই রুদ্র ঘাট ঘুরিয়ে ছাদ বরাবর সোজাসুজি মায়ের দিকে তাকাল। আকস্মিক নিজের সোজাসুজি রুদ্রের দৃষ্টি অনুভব করতেই মায়া আতকে উঠে তাড়াতাড়ি হাত দিয়ে মুখ থেকে নিল। মায়া হকচকিয়ে আছে, রুদ্রের শকুনি দৃষ্টি। যেন চোখ দিয়েই সে মায়াকে বশম করে দিবে। ঠিক 2 সেকেন্ড তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে দেখে চলে গেল রুদ্র। রুদ্র চলে যাওয়ার পর মায়া ছাদ থেকে নিচে নেমে এসেছে। ঘরে ফিরে যা দেখল তাতে মায়ার মুখের তাচ্ছিল্যের হাসি ফুটল, সাথে এক ফোঁটা জল জমল। কি, রুদ্র ড্রেসগুলো পুড়িয়ে দিয়েছে। সেগুলো এখন ছাই হয়ে ফ্লোরে জমে আছে। মায়া ছাইগুলো হাতে নিল। নানুমা বলল, সেবা করলে নাকি মন গলবে আপনার, অথচ আপনি আমাকে সেই সুযোগটা দিচ্ছেন কই? আপনার একটা বিশেষ ভূমিকা আছে, সেটা কি আপনি জানেন? আপনি আমাকে যেভাবে অপমান করেন, আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ সেভাবে আমাকে অপমান করতে পেরেছে। বেশ তো, আমি সয়ে যাই না হয়। দেখি আপনি সর্বোচ্চ কতটুকু যন্ত্রণা দিতে পারেন আমাকে। চলবে? পরের পর্ব তাড়াতাড়ি আসবে। তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ।